হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব ধাতুবিদ্যা, মেটালার্জি। এই ধাতুবিদ্যা আমরা লিখছি ধাতুবিদ্যা মেটালার্জি। আজকে আমরা যে সভ্যতায় বসবাস করছি সেই সভ্যতা বলা যেতে পারে যে ধাতুর যুগ। ইট ইজ দ্য এজ অফ মেটাল। যেদিকে তাকাচ্ছি আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য, যন্ত্রপাতি, বিভিন্ন রেল লাইন, রেল ইঞ্জিন, বাসনপত্র, সমস্ত কিছুর মধ্যে দেখা যাচ্ছে যে ধাতু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেই জন্যে ধাতুবিদ্যা বলতে কি বোঝা যাচ্ছে? ধাতুবিদ্যা হচ্ছে যে সমস্ত যে পদ্ধতিতে আকরিক থেকে ধাতু নিষ্কাশন করা হয়, এক্সট্রাকশন অফ মেটাল ফ্রম ইটস ওরস, তাকেই বলা হচ্ছে ধাতুবিদ্যা। আমরা ধাতুবিদ্যা, এই ধাতুবিদ্যা তো একটা বর্তমান যুগে তো একটা বিরাট ব্যাপার, বিগ ব্যাপার। কারণ হচ্ছে যে আজকে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার এর উপরে ইনভেস্টমেন্ট হচ্ছে, এর উপরেতে কোটি কোটি লোক এর সঙ্গে, এই কাজের সঙ্গে যুক্ত আছে। তা ধাতুবিদ্যা সম্পর্কেতে বলার দরকার নেই যে আজকে যে যুগে বাস করছি সেই যুগেতে ধাতুটা কত গুরুত্বপূর্ণ। কিন্তু এই ধাতুগুলো কয়েকটা বিশেষ ধাতু ছাড়া, লোহা, তামা, সোনা, রূপো, এগুলোকে মোটামুটি অনেক দিন থেকেই এগুলোকে আমরা ব্যবহার করে আসছি। কিন্তু আজকে যে বিভিন্ন অ্যালুমিনিয়াম, জিঙ্ক, লেড, এই সমস্ত আরও সোডিয়াম, পটাশিয়াম, এই সমস্ত ধাতুগুলো কিন্তু আগে আমি নিষ্কাশন করা যেত না, কারণ তখন নিষ্কাশন করার পদ্ধতি আবিষ্কার হয়নি। তাহলে ধাতুবিদ্যাতে আমরা চারটে মূল ধাতুর, এখানেতে আমরা যে আমাদের সিলেবাসেতে চারটে ধাতু নিয়ে যে আলোচনা করব সেটা হচ্ছে যে লোহা Fe, তামা Cu, অ্যালুমিনিয়াম এবং জিঙ্ক। লোহা, তামা, অ্যালুমিনিয়াম এবং জিঙ্ক, এই ধাতুগুলো সম্পর্কে কিছু জানবো, বা এই ধাতুগুলো কীভাবে নিষ্কাশন করা হয়, কোন পদ্ধতির সাহায্যে এই ধাতুগুলো নিষ্কাশন করা হয় সেসব সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমরা লোহাকে বলছি যে আয়রন, বা লোহাকে আমরা তিনটে ভাগে ভাগ করছি। একটা হচ্ছে কাস্ট আয়রন, 2 নম্বর হচ্ছে রড আয়রন এবং 3 নম্বর হচ্ছে কাস্ট আয়রন, রড আয়রন এবং হচ্ছে স্টিল। এই তিনটে ভাগে ভাগ করছি। কাস্ট আয়রনের ব্যবহার সম্পর্কে আমাদের জানি যে ঢালাই লোহা, জলের পাইপ, কড়াই ইত্যাদি তৈরি করার জন্য কাস্ট আয়রন ব্যবহার করা হয়। কাস্ট আয়রন, ঢালাই পাইপ, তাছাড়া কাস্ট আয়রন স্টিল তৈরি করতে ব্যবহার করা হয়। চলে যাচ্ছি রড আয়রন। রড আয়রন হচ্ছে যে নোঙর তৈরি করতে, তড়িৎ চুম্বকের কোর তৈরি করতে, জলের পাইপ তৈরি করতে এবং বিভিন্ন ধরনের সরঞ্জাম, ধাতব সরঞ্জাম প্রস্তুত করতে আমাদের রড আয়রনের ব্যবহার করা আছে। এই রড আয়রন ব্যবহার করা হয়। বাদ্যযন্ত্রে যে আমরা বিভিন্ন বাদ্যযন্ত্র, গিটার ফিটার, এই সমস্ত যে এগুলো বেহালা, এই বাদ্যযন্ত্রের তার তৈরি করতে রড আয়রন ব্যবহার করা হয়। তাহলে রড আয়রন হলো। এবার স্টিলের ব্যবহার তো ব্যাপক। রেল লাইন, রেল ইঞ্জিন নির্মাণে স্টিলের ব্যবহার তো প্রচুর রয়েছে। রেল লাইন, তারপরেতে বিভিন্ন ছুরি কাঁচি, ডাক্তারি শাস্ত্রেতে ছুরি কাঁচি ব্যবহার করার জন্যে তো স্টিলের ব্যবহার তো রয়েছে। স্টিল বাসনপত্র তৈরি করতে স্টিল ব্যবহার করা হচ্ছে, ব্যাপক ব্যবহার স্টিলের।
তো যাই হোক, এইগুলো হচ্ছে আয়রনের এই তিনটে ক্যাটাগরি, এগুলো সম্পর্কে। তামা, এবার আছে তামা, কপার। তামার ব্যবহার আমরা জানি যে এই তামা ব্যবহার করতে গেলে প্রথমে আমরা, তামা হচ্ছে একটা ধাতে ধাতু, তড়িতের সুপরিবাহী, তাপ এবং তড়িতের সুপরিবাহী। তাহলে যেখানে তাহলে বৈদ্যুতিক তার বিদ্যুৎ পরিবহনের জন্য, বৈদ্যুতিক মোটরের যে কয়েল তৈরি করা হয়, সেই কয়েল, বৈদ্যুতিক মোটর, বৈদ্যুতিক জেনারেটর, তারপরে তামা দিয়ে বিভিন্ন সংকট ধাতু তৈরি হচ্ছে। তাহলে এইগুলো তামার ব্যবহার, তামা দিয়ে সংকট ধাতু তৈরি করা হচ্ছে। সেই সংকট ধাতু আমরা যেমন ধরো পিতল, তামা এবং জিঙ্কের মিশ্রণে পিতল উৎপন্ন হচ্ছে। তাহলে এগুলো তামার ব্যবহার। অ্যালুমিনিয়াম একটু চিপ, সস্তা, হালকা ধাতু একটা। অ্যালুমিনিয়ামের কিছু সংকট ধাতু আমাদের ব্যবহার করা হয়। বিশেষ করে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয় বৈদ্যুতিক যে আমাদের লাইনে ওভারহেড যে আমাদের যে বৈদ্যুতিক যে ব্যবস্থার সাহায্যে আমরা বিদ্যুৎ এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাই, সেখানে অ্যালুমিনিয়াম ব্যবহার করছে। বিভিন্ন বাসনপাত্র তৈরি করতে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হচ্ছে। তাছাড়া আমাদের শৌখিন জিনিস তৈরি করতে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হচ্ছে। তারপরে আসছে আমাদের জিঙ্কের ব্যবহার হচ্ছে গ্যালভেনাইজেশন, অর্থাৎ লোহার উপরেতে মরিচা নিবারণ করে জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, গ্যালভেনাইজেশনে জিঙ্ক ব্যবহার করা হচ্ছে। জিঙ্ক ডাস্ট, জিঙ্ক ডাস্ট যেটাকে বলা হয় জিঙ্ক ডাস্ট, এই জিঙ্ক ডাস্ট একটা রং তৈরি করে, সাদা একটা ডাস্ট, তার সঙ্গে সেটাকে গুলে আমরা রং তৈরি করে আমরা বিভিন্ন বার্নিশের কাজে ব্যবহার করছি। তারপরে জিঙ্কের মানে আমাদের যে ছোট ছোট তড়িৎ কোষ তৈরি করা, ছোট ছোট যে আমরা সেলগুলো তৈরি করি, আমরা যে টর্চেতে সেলগুলো, সেই তড়িৎ কোষের যে একটা খোলক, তড়িৎদ্বার হিসেবে জিঙ্কের ব্যবহার হয়েছে। তাহলে আমরা জিঙ্কের ব্যবহারগুলো জানলাম। তাহলে আমরা আয়রন, এফির ব্যবহার জানলাম, সিউয়ের ব্যবহার জানলাম, অ্যালুমিনিয়ামের ব্যবহার জানলাম এবং জিঙ্কের ব্যবহার জানলাম। তাহলে এগুলো হচ্ছে আমাদের এই ধাতুগুলোর ব্যবহার। এবার হচ্ছে যে আমাদের এই ধাতুগুলোর ব্যবহার আমরা জেনেছি। এইবার আমাদের যেটা বিষয় হচ্ছে যে এই ধাতুগুলোকে আমরা বিভিন্ন অনুপাতে মিশ্রিত করে, মানে গলিয়ে মিশ্রিত করে সমসত্ব বা অসমসত্ব আমরা মিশ্রণ তৈরি করি। এবং যখন সেই সমসত্ব বা অসমসত্ব মিশ্রণ তৈরি হচ্ছে, তখন কিন্তু সেটা একটা ধাতুর মতো সে আচরণ করছে। এই রকম যে মিশ্রণ করা যে ধাতু, মিশ্রিত ধাতু, এটা কি বলা হচ্ছে? ধাতু সংকর। তাহলে আমরা এবার ধাতু সংকর বলব। ধাতু সংকর, তাহলে দুই বা ততোধিক ধাতুর সমসত্ব বা অসমসত্ব মিশ্রণকে ধাতু সংকর বলা হচ্ছে। তাহলে যেমন ধরো ধাতু সংকর Cu প্লাস Zn, ধরো এটা 60%, জিঙ্ক হচ্ছে 40%, এটা নিয়ে হচ্ছে পিতল, এটা পিতল, এগুলো আমরা পিতল হিসেবে পিতল একটা সংকর ধাতু তৈরি করা হচ্ছে। এইভাবে বিভিন্ন সংকর ধাতু আমরা তৈরি করতে পারি আমরা। তাহলে এবার যখন পিতলটা কিন্তু এটা কিন্তু কেন সংকর ধাতু তৈরি করা হচ্ছে? সংকর ধাতু তৈরি করা হচ্ছে যে এটা সিঙ্গেল মেটাল, এর কিছু স্পেশাল প্রপার্টি থেকে যাচ্ছে। কি না, তামা এবং জিঙ্কের যদি সিঙ্গেল তামা বা জিঙ্ক দিয়ে যদি কোনো মানে কোনো কিছু তৈরি করা হতো, তাহলে কিন্তু সেটা কিন্তু অতটা স্থায়িত্ব বা টেকসই হতো না। দেখা যায় অনেক মজবুত হয়, পিতল অনেক মজবুত হয়, তাহলে সংকর ধাতুগুলো অনেক মজবুত হয়, তার দৃঢ়তা অনেক বেশি হয়, কোনো কোনো ক্ষেত্রে আবার নমনীয়তা প্রাপ্ত হয়। এইগুলোর জন্যে আমরা সংকর ধাতুগুলো আমরা ব্যবহার করি। আরেকটা আছে যেটাকে বলা হচ্ছে পারদ সংকর বা অ্যামালগাম। পারদ সংকর হচ্ছে সংকর ধাতুর মধ্যে একটি
একটি উপাদান পারদ হলে তাকে বলা হচ্ছে পারসংকর বা অ্যামালগাম। যেমন জিঙ্ক পারদ, জিঙ্ক এই জিঙ্ক এটা হচ্ছে একটা অ্যামালগাম। তাহলে অ্যামালগাম হচ্ছে সংকর ধাতুর মধ্যে একটি উপাদান পারদ হলে তাকে বলা হচ্ছে পারসংকর বা অ্যামালগাম। তাহলে আমাদের সংকর ধাতু জানা হলো এবং পারসংকর জানা হলো। আমরা বিভিন্ন প্রকার সংকর ধাতু নিয়ে আমরা আলোচনা করব। বিভিন্ন সংকর ধাতু নিয়ে আমরা আলোচনা করব। যেমন আমরা প্রথমেই আমরা পিতল লিখে ফেলেছিলাম, তাহলে পিতলটা নিয়ে তো কোনো সমস্যাই নয়। সংকর ধাতু পিতল লিখেছি, তাহলে একটা পিতল, পিতল কপার 60% ধরো প্লাস জেডেল, জেডেল হচ্ছে ধরো 40%। এটা কিছুটা হেরফের হতে পারে, ঠিক আছে, এগুলো কিন্তু হেরফের হতে পারে। জার্মান সিলভার, জার্মান সিলভার দেখো, জার্মান সিলভার, জার্মান সিলভারেতে তামা আছে, জিঙ্ক আছে, সিইউ, তারপরেতে জেডেন আর একটা নিকেল থাকে। জার্মান সিলভারেতে কপার, নিকেল এবং জিঙ্ক থাকে। এটা ধরো 40%-এর মতো থাকছে, এটা ধরো 30%, এটা ধরো 20%। এটা হচ্ছে জার্মান সিলভার। এগুলো বেশ, এগুলো কিন্তু জার্মান সিলভারগুলো বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রাংশ ক্ষেত্রে, বিশেষ করে খুব নরম টাইপের ধাতু এবং এগুলো খুব টেকসই। তাহলে জার্মান সিলভার হলো। তারপরে তো ধরো ডুরালুমিন, এটা খুব ভালো, ডুরালুমিন, ডুরালুমিন, ডুরালুমিনে আমাদের অ্যালুমিনিয়াম থাকছে, তারপরেতে তামা থাকছে, তারপরেতে এমজি ম্যাঙ্গানিজ আর এমএন। এই ডুরালুমিনতে ধরো এটা 95% অ্যালুমিনিয়াম থাকছে, 4% কপার, আর ধরো এটা 0.5% ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, আর 0.5% হচ্ছে ম্যাঙ্গানিজ থাকছে। এই হচ্ছে ডুরালুমিন। বিমানের কাঠামো তৈরি করতে, হ্যাঁ, বিমানের কাঠামো তৈরি করতে তো ব্যবহার করা হচ্ছে। তাহলে বিমানের কাঠামো নির্মাণেতে আমাদের এগুলো ব্যবহার করা হচ্ছে। তারপরেতে বিভিন্ন আরও বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরি করার জন্যে এই ডুরালুমিন ব্যবহার করা হয়, হালকা অথচ মজবুত। এইভাবে বিভিন্ন সংকর ধাতু আমরা তৈরি করতে পারি। তারপরেতে ধরো স্টেনলেস স্টিল, মরিচাহীন ইস্পাত, স্টেনলেস স্টিল যেটাকে বলা হচ্ছে, হ্যাঁ, যেটাকে বলা হচ্ছে মরিচাহীন ইস্পাত, মরিচাহীন ইস্পাত, মরিচাহীন ইস্পাত। তা এর মধ্যে তো লোহা থাকবে, নিকেল থাকবে, হ্যাঁ, ক্রোমিয়াম থাকবে, তারপরেতে সামান্য পরিমাণে কার্বন থাকবে। এই নিয়ে একটা মরিচাহীন, কলঙ্কহীন ইস্পাত বা মরিচাহীন ইস্পাত। এগুলো খুব মানে কি বলবো, কস্টলি কোনো বৈদ্যুতিক, বিশেষ করে সার্জারির জন্যে যে সমস্ত যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয় সেগুলো স্টেনলেস স্টিলের ব্যবহার হয়। যেহেতু আমাদের শরীরের বিভিন্ন অংশে এগুলো প্রবেশ করছে বা করছে, সেই জন্য স্টেনলেস স্টিল। তারপরে অ্যালনিকো, অ্যালনিকো, অ্যালনিকো হচ্ছে অ্যালনিকো, অ্যালনিকো হচ্ছে অ্যালুমিনিয়াম, নিকেল, কোবাল্ট। অ্যালনিকো হচ্ছে অ্যালনিকো, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, নিকেল আর হচ্ছে কোবাল্ট। এইটা দিয়ে একটা সংকর ধাতু তৈরি হচ্ছে এবং এটা চুম্বক, চুম্বক, স্থায়ী চুম্বক প্রস্তুত করতে কিন্তু অ্যালনিকো ব্যবহার করা, এই সংকর ধাতুটা ব্যবহার করা অ্যালনিকো। তাহলে এই সংকর ধাতুগুলো আমরা ব্যবহার করতে, এই সংকর ধাতুগুলো সম্পর্কে আমরা জানলাম। এবার এগুলোর তো ব্যবহার আমাদের একটু ভাবলেই ব্যবহারগুলো পেয়ে যাবো। এখন যদি বলা হয় যে লোহা কী কাজে ব্যবহার করা হয় বা তামা কী কাজে ব্যবহার করা হয়, এগুলো আমরা সহজেই বলতে পারবো। একটা উদাহরণ দিতে পারবোই যে তামা একটা পরিবাহী, তড়িতের উত্তম পরিবাহী, তাই তামা দিয়ে কিন্তু আমরা বিদ্যুতের সরঞ্জাম হিসেবে, আমরা বৈদ্যুতিক সরঞ্জাম হিসেবে ব্যবহার করতে পারি। তো যাই হোক, তাহলে এবার হচ্ছে আমরা কি করব না, কতগুলো আকরিক, প্রথমে হচ্ছে যে খনিজ আর আকরিক, এই নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে খনিজ, খনিজ, আর একটা হচ্ছে আকরিক। খনিজ, আকরিক। খনিজ বলতে ভূপৃষ্ঠে, ভূত্বকে বা মাটির নিচে
অজৈব পদার্থের সঙ্গে যৌগ রূপে যে সমস্ত ধাতুগুলো মুক্ত বা যৌগ রূপে অবস্থান করে তাকে বলা হচ্ছে খনিজ। তাহলে খনিজ কিন্তু ধরো আমাদের পাহাড় রয়েছে, পাহাড় পাথর রয়েছে, বিভিন্ন পাথর, বিভিন্ন ধরনের পাথর আমরা পাচ্ছি। আমরা যদি বিহার আর ছোটনাগপুরের মালভূমি অঞ্চলে চলে যাই তাহলে সেখানে আমরা দেখতে পাবো কি দেখতে পাবো যে বিভিন্ন পাথর থেকেই আমরা কি করছি, বিভিন্ন ধাতুগুলো আমরা পাচ্ছি। তার মানে আমরা খনিজ বলতে কিন্তু সমস্তটাই বলা হচ্ছে অজৈব পদার্থের শিলাস্তর, কঠিন শিলাস্তর, সেটা মুক্ত অবস্থাতে বা যৌগ অবস্থাতে যখন অবস্থান করছে তখন তাকে বলা হচ্ছে খনিজ। আর আকরিক হচ্ছে যে সমস্ত খনিজ থেকে, যে সকল খনিজ থেকে সহজে ও অল্প ব্যয়ে ধাতু নিষ্কাশন করা হয় তাকে আকরিক বলে। সহজে অল্প ব্যয়ে ধাতু নিষ্কাশন করা যায়। এখন কথা হচ্ছে যে আমি ধাতু নিষ্কাশন করার ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে আমাদের আকরিকগুলোকে সংগ্রহ করতে হবে। এখন লোহা বিভিন্নভাবে বিভিন্ন যৌগ রূপে ব্যবহার করা হচ্ছে, তাহলে লোহার সব যৌগ কিন্তু আকরিক নয়। যেমন ধরো রেড হেমাটাইট Fe2O3, রেড হেমাটাইট, এটা হচ্ছে রেড হেমাটাইট এটা হচ্ছে আকরিক, এটাও খনিজ। আবার আয়রন পাইরাইটিস Fe2 আয়রন পাইরাইটিস Fe2 দুটোই কিন্তু খনিজ। রেড হিমাটাইট এবং আয়রন পাইরাইটিস দুটোই খনিজ। এটা লিখে দিচ্ছি, আয়রন বোথ এগুলো দুটোই হচ্ছে খনিজ, কিন্তু এটা আকরিক নয়, এইটা হচ্ছে আকরিক, এটা হচ্ছে আকরিক। রেড হেমাটাইট আকরিক কেন না, রেড হেমাটাইট থেকে খুব সহজ পদ্ধতিতে এবং সুলভে আমরা কি হচ্ছে লোহা আমরা পাবো, সুলভে আমরা Fe পাবো। সেই জন্য রেড হেমাটাইট হলো কি হলো না আমার আকরিক হলো, কিন্তু আয়রন পাইরাইটিস খনিজ, এটাও খনিজ কিন্তু এইটা আকরিক। সেই জন্য কি হচ্ছে সব আকরিক খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়, সব আকরিক খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়। তাহলে এটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের মনে রাখতে হবে, একদম সুন্দরভাবে মনে রাখতে হবে যে খনিজ আর আকরিকের মধ্যে পার্থক্যটা। তাই যাই হোক, আমরা তাহলে খনিজ বললাম যে মাটির নিচে বা ভূত্বকেতে শিলা বা শিলাচূর্ণের মধ্যে কঠিন অবস্থায় মুক্ত রূপে ধাতু বা তাদের যৌগগুলোকে বলা হচ্ছে আমাদের খনিজ। আর অজৈব পদার্থ আর আকরিক হচ্ছে যে সকল খনিজ থেকে অল্প ব্যয়ে এবং সহজে ধাতু নিষ্কাশন করা যায় তাকে বলা হচ্ছে আমাদের আকরিক। তাহলে সেই জন্য যেমন আমরা উদাহরণ দিচ্ছি যে রেড হেমাটাইট এবং Fe2 আয়রন পাইরাইটিস দুটোই খনিজ, কিন্তু রেড হেমাটাইট হলো আকরিক, কিন্তু আয়রন পাইরাইটিস কিন্তু আকরিক নয়, কারণ আয়রন পাইরাইটিস থেকে সহজে কিন্তু আমরা ধাতু নিষ্কাশন করতে পারবো না। সেই জন্য আমরা বলতে পারি যে সব আকরিক খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়। এটা কোয়েশ্চেন থাকে, তাই কি বলবে যে খনিজ থেকে খনিজ কাকে বললেই হবে, আকরিক কাকে বললেই হবে, দিয়ে এই এক্সাম্পলটা দিয়ে বলবো যে এটা খনিজ, এটাও খনিজ, কিন্তু এটা আকরিক নয়। আয়রন পাইরাইটিসটা আকরিক নয়, রেড হেমাটাইট কিন্তু আকরিক।
তাহলে আমাদের বলবো যে তারপরে কনক্লুশন দিয়ে দেবো যে সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক না। ওকে, আমরা যে 4টে ধাতু নিষ্কাশন আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, সেই 4টে ধাতুর আমরা এখন কয়েকটা, বিশেষ করে যেগুলো যেগুলো দরকার, দরকার বলতে কি না, লোহার আকরিকগুলো আমরা জানবো। কয়েকটা 2-3টে করে জানলেই হবে। লোহা, এফি, লোহার আকরিক এইমাত্র বললাম যে Fe2O3, লোহার আকরিক বলেছি Fe2O3। তারপরে এটা হচ্ছে কি, এটাকে কি বলেছি আমরা, এটাকে বলেছি আমরা লোহার এই আকরিক। তারপরে ধরো Fe3O4, Fe3O4, আর হচ্ছে সিউডোরাইট, রাইট। এগুলো হচ্ছে, এটা হচ্ছে তোমার রেড হেমাটাইট, এটা হচ্ছে ম্যাগনেটাইট, এটা হচ্ছে সিউডোরাইট। তাহলে এগুলো হলো এগুলো হচ্ছে লোহার মেন আকরিক। অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের প্রথমেই হচ্ছে বক্সাইট, একদম গুরুত্বপূর্ণ, Al2O3। তারপরেতে অ্যালুমিনিয়ামের বক্সাইট Al2O3 তোমরা দেখতে পাচ্ছ। তারপরেতে ক্রায়োলাইট, বক্সাইট, ক্রায়োলাইট, এগুলো হচ্ছে গিফসাইট, এগুলো জাস্ট মনে রাখলেই হবে। এটা হচ্ছে প্রধান আকরিক, কিন্তু এটা আমি বক্সে করে দিচ্ছি, আমি এটাকে মুছে দিচ্ছি, হ্যাঁ, এগুলো মুছে দিচ্ছি। এইটা হচ্ছে প্রধান আকরিক, আমি স্টার দিয়ে দিচ্ছি, এটা স্টার। আচ্ছা, ক্রায়োলাইট, তারপরে গিফসাইট, এটা হলো অ্যালুমিনিয়ামের আকরিক, এইগুলো হচ্ছে। তারপরে জিঙ্ক, জিঙ্কের আকরিকগুলো হচ্ছে জিঙ্ক ব্লেন্ড, ZnS, জিঙ্কাইট, ZnO, ক্যালামাইন, ZnCO3, ক্যালামাইন। এইগুলো জিঙ্ক, এটা কি বললাম, জিঙ্ক ব্লেন্ড, জিঙ্কাইট এবং ক্যালামাইন, এগুলো হচ্ছে জিঙ্কের আকরিক। এগুলো হচ্ছে জিঙ্কের প্রধান আকরিক, ঠিক আছে। ZnS, ZnO, ZnCO3, এটা বললাম জিঙ্ক ব্লেন্ড, জিঙ্কাইট এবং ক্যালামাইন। আর তামা, Cu, দেখো Cu, তামার আকরিক। প্রথমেই তামার আকরিক কপার পাইরাইটিস আমি বলেছিলাম, CuFeS2, কপার পাইরাইটিস। আমরা কপার পাইরাইটিস হচ্ছে একটা কপারের প্রধান আকরিক। তারপরেতে কপার গ্লান্স, কি বললাম, কপার পাইরাইটিসের পর বলেছি কপার গ্লান্স। তাহলে কপার গ্লান্স, কপার পাইরাইটিস, কপার গ্লান্স, এটা কিন্তু প্রধান আকরিক। কপার পাইরাইটিস, কপার গ্লান্স, তারপরেতে এগুলোই মোটামুটি আমরা করি। তবে এই স্টার দেওয়া যেগুলো জিঙ্কের দিলাম, জিঙ্ক ব্লেন্ড, ZnS, আমরা এইগুলো হচ্ছে প্রধান আকরিক। তা এই হচ্ছে আমাদের আকরিক গুলো আমরা জানলাম। এইবারেতে আমাদের ধাতু নিষ্কাশন, আমরা যেটাকে বলছি ধাতু নিষ্কাশনের যে স্টেপগুলো আমরা যে আলোচনা করব, ধাতু নিষ্কাশনের যে স্টেপগুলো, সেগুলো আমরা আলোচনা করছি। আমরা লিখছি ধাতু এই ধাতু নিষ্কাশনের 5টা স্টেপ আছে। প্রথমে হচ্ছে আমি চূর্ণীকরণ, 2 নম্বরটা হচ্ছে মানে কি বলবো, কনসেন্ট্রেশন, যেটাকে বলি আমরা CONCENTRATION। কনসেন্ট্রেশন মানে হচ্ছে কিছু অপদ্রব্যগুলোকে বার করে দেয়। 3 নম্বর আমি আলোচনা করছি। তাহলে প্রথমে হচ্ছে চূর্ণীকরণ, যেটাকে ক্রাশিং, কনসেন্ট্রেশন। তারপরে OXI মানে এটা হচ্ছে জারণ, অক্সিডেশন, OXI DATI, অক্সিডেশন। 4 নম্বর হচ্ছে রিডাকশন, বিজারণ।
যেটাকে বলা হচ্ছে REDUCTION রিডাকশন, আর 5 নম্বর হচ্ছে আমাদের পিউরিফিকেশন অর্থাৎ বিশুদ্ধিকরণ। বিশুদ্ধিকরণ PURIFICATION পিউরিফিকেশন। এই চারটে 5 স্টেপস, এগুলো আমি একটুখানি আলোচনা করে নিচ্ছি। চূর্ণীকরণ, এটাকে আমরা বলি ক্রাসিং, CRUSHING, ক্রাসিং। ক্রাসিং মানে হচ্ছে যে যে আমরা আকরিকটাকে নিলাম সেটাকে একবারে চূর্ণী বিচূর্ণ করে ফেললাম, ডাস্ট করে ফেললাম ক্যাসারের সাহায্যে, ক্রাসারের সাহায্যে আমরা চূর্ণীকরণ করব। এটাকে বলে চূর্ণীকরণ। কারণ একটা বিশাল একটা ধরো এরকম একটা বড় একটা ধরো পাথরের চাই, তা সেটাকে আমরা কিভাবে নিস্তা থেকে কিভাবে হাতে, ওই জন্য চূর্ণীকরণ। ফার্স্ট হচ্ছে এই যে বললাম যে ক্রাসিং। কনসেন্ট্রেশন মানেটা আমি বলছি, আমি ইংরাজিটা লিখেছি কনসেন্ট্রেশন, এটা ঠিক বাংলাটা আমি সঠিকভাবে নির্ণয় করতে পারিনি বাংলাটা। কনসেন্ট্রেশন মানে চূর্ণী করা হলো, তার মধ্যে কিন্তু অনেক অপদ্রব্য রয়েছে, অনেক অপদ্রব্য রয়েছে। তাহলে এই অনেক অপদ্রব্যগুলো কিভাবে করব? ওই চূর্ণীকরণের পর এগুলো দিয়ে আমরা কি করতে পারি, যে আমরা ধরো যদি লোহা নিষ্কাশন করা হয়, তাহলে লোহার যে সমস্ত অপদ্রব্য সেগুলো হালকা, তাহলে জল দিয়ে যদি এরকম জলের ফ্লো কাটানো হয়, একটা ঘাঁচ কাটা এতে এরকম একটা ঘাঁচ কাটা এরকম কতগুলো এরকম আছে, তা এবারে এর মধ্যে দিয়ে এগুলোতে রাখা হয়েছে, দিয়ে এবার এখানে ওয়াটার ফ্লো করালে কি হবে, দেখা যাবে লোহাগুলো এখানে জমে যাবে, জলে ধুয়ে গিয়ে বেশি মানে মানে কি বলবো, অশুদ্ধিগুলো, ইমপিউরিটিসগুলো অনেকটা বেরিয়ে যাবে, অন্তত প্রায় 70% বেরিয়ে চলে গেল। আমার দরকার, আমার ধাতু নিষ্কাশন এটাই, 70% বেরিয়ে গেল। তাহলে ক্রাসিং দরকার, চূর্ণীকরণ দরকার, তারপরে আমরা কনসেন্ট্রেশন। তারপরে এইবার এগুলো পেলাম, এখন এই সেপারেশন যেটা করা হচ্ছে, সেপারেশন যেটা জল দিয়ে সেপারেশন করতে, ওয়াটার সেপারেশন, ম্যাগনেটিক সেপারেশন, বিভিন্ন ধরনের সেপারেশন আছে, যাই হোক বিভিন্ন পদ্ধতি। তাই এটা কি বলা হচ্ছে কনসেন্ট্রেশন। জারণ কেন না, জারণ মানে হচ্ছে যে জারণ বিক্রিয়া ঘটাতে হবে, কারণ সব ধাতুর যে আকরিক সবাই তারা কিন্তু অক্সাইড রূপে থাকে না, তা সেই জন্য সেগুলোকে অক্সাইডে পরিণত করা হবে। সেই অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে বলা হচ্ছে জারণ। এইবার ফাইনাল প্রসেস হচ্ছে বিজারণ। বিজারণ অর্থাৎ ধাতু নিষ্কাশন মূলত হচ্ছে একটা বিজারণ বিক্রিয়া। একদম প্রশ্ন একটা করেছে, ধাতু নিষ্কাশন মূলত একটি জারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া। তাহলে তুমি বলবে যে উভয়মুখী বিক্রিয়া, এরকম অনেকগুলো অপশন দিয়ে দিল, তাহলে অবশ্যই এটা ধাতু নিষ্কাশন বিজারণ বিক্রিয়া। তাহলে স্ট্রং বিজারক দ্রব্য, খুব মানে তীব্র বিজারক পদার্থ হিসেবে আমরা নিয়ে আমরা ধাতু রিডাকশন, আর রিডাকশনের পরেতেও কিছু অশুদ্ধি থেকে যায়, সেই জন্য আমরা পিউরিফিকেশন, সেটা বিশুদ্ধিকরণ প্রক্রিয়া। এই হচ্ছে 5 স্টেপস। এই 5 স্টেপ নিয়ে কিন্তু বিরাট ব্যাপার, বিরাট বড়ই কাণ্ড। আমাদের দেশে তো লৌহ ইস্পাত শিল্প তো পৃথিবীর চতুর্থ একটা, মানে আমি জানি না, আই ডোন্ট নো, জিওগ্রাফি সম্পর্কে আমার ধারণা নেই, তবে এইটুকু জানি যে মানে এই লোহা, স্পেশালি লোহার ক্ষেত্রে আমাদের দেশের একটা বিরাট একটা রয়েছে, আমরা বহু লোহা আমরা রপ্তানি করছি। তাহলে বিভিন্ন সে স্টিল প্ল্যান্ট, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, ভদ্রাবতী, হ্যাঁ, তারপরে তোমার রৌরকেল্লা, এরকম বহু স্টিল প্ল্যান্ট আমাদের তো রয়েছে, হ্যাঁ, হাজার হাজার লক্ষ লক্ষ লোক কাজ করছে, হ্যাঁ, এইসব ব্যাপার। তাহলে আমাদের এই যে বললাম যে চূর্ণীকরণ, ক্রাসিং, কনসেন্ট্রেশন, জারণ, বিজারণ আর ধাতু বিশুদ্ধিকরণ, এই 5টা স্টেপ আমাদের ফলো আপ করতে হবে। এই 5টা স্টেপকে ফলো আপ না করলে কিন্তু আমরা ধাতু নিষ্কাশন করতে পারবো না। এইবারে হচ্ছে আমরা ধাতু নিষ্কাশন করার ক্ষেত্রে আমাদের যে 4টে ধাতু আছে, সেই 4টে ধাতু নিষ্কাশন করার প্রক্রিয়াগুলো আমরা আলোচনা করব। সেই 4টে প্রক্রিয়া, সেই 4টে ধাতু কি কি? প্রথমে আমরা বলছি যে ধরো আমরা একবারে এটাকে ধাতু সক্রিয়তা ভিত্তিতে আমরা কতগুলো ধাতুকে আমরা খুব সক্রিয় ধাতু হিসেবে আমরা করলাম। ধরো পটাশিয়াম কে, তারপরে ধরো ক্যালসিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম। এই যে ধাতুগুলো আমরা লিখছি, এই যে আমরা এই ধাতুগুলো লিখতাম, আর একটা সোডিয়াম তো লিখবো, সোডিয়াম Na। এগুলো হচ্ছে STRON, স্ট্রং ইলেকট্রো
পজিটিভ, স্ট্রং ইলেকট্রোপজিটিভ। এদের যে অক্সাইডগুলো OXID, oxides are very stable, অক্সাইডগুলো ভীষণ স্টেবল, স্থায়ী, এগুলো খুব স্ট্রং ইলেকট্রোপজিটিভ। সেই জন্যে আমাদের এই ধাতু নিষ্কাশন করার জন্য এখানেতে আমরা যেটাকে বলা হচ্ছে যে তড়িৎ বিজারণ প্রক্রিয়া। এখানেতে যে পদ্ধতিটা হচ্ছে তড়িৎ বিজারণ প্রক্রিয়া। তড়িৎ বিজারণ প্রক্রিয়া মানে ইলেকট্রোলিসিস যেটাকে বলি আমরা, তড়িৎ বিশ্লেষণের যে প্রক্রিয়াটা সেটাকে বলা হচ্ছে তড়িৎ বিজারণ প্রক্রিয়া। এই তড়িৎ বিজারণ প্রক্রিয়া তাহলে এর মধ্যে আমাদের কোনটা আসছে? অ্যালুমিনিয়াম আসছে। অ্যালুমিনিয়াম নিষ্কাশন করব আমরা। কি করব? একটা বিশাল স্টিলের পাত্র, বিশাল বড় স্টিলের ট্যাঙ্ক, ধরো একটা বিশাল স্টিলের ট্যাঙ্ক রয়েছে। সেই স্টিলের ট্যাঙ্কেতে এই ক্ষেত্রে গ্রাফাইটের একটা কোটিং দেবো। দেখতে পাচ্ছ স্টিলের ট্যাঙ্কে একটা গ্রাফাইটের কোটিং দেবো, আর অসংখ্য গ্রাফাইট তড়িৎ দ্বারা আমরা এইভাবে, এটা হচ্ছে ক্যাথোড, এই যে কোটিংটা দিয়ে এবার আমরা ইলেকট্রিক যদি করি, এটা ক্যাথোড যেহেতু এটা অ্যানোড, তাহলে এইবারেতে আমরা এগুলোকে সব দিয়ে দিলাম, দিয়ে আমাদের যোগ করে দিলাম। তাহলে আমাদের কি হচ্ছে, এখানেতে আমরা কি নেব? এইখানে নেব তড়িৎ বিশ্লেষ্য হিসেবে নেব যে ক্রায়োলাইট। ক্রায়োলাইট তড়িৎ বিশ্লেষ্য হিসেবে নেব ক্রায়োলাইট 60% ক্রায়োলাইট। তারপরেতে ফ্লোস্পার নেব 20%, আর 20% বিশুদ্ধ অ্যালুমিনিয়াম Al2O3 এর মিশ্রণ। মোটামুটি 950 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমরা এই মিশ্রণ দিলাম। তাহলে আমরা বলছি এখানে গ্রাফাইট, এখানে তাহলে তড়িৎদ্বার হিসেবে গ্রাফাইট, এটা গ্রাফাইট, এগুলো গ্রাফাইট দণ্ড, আর এটা এর পাত্রের এই যে স্টিলের পাত্র এর কোটিং দেওয়া আছে সেটাও গ্রাফাইট। তাহলে গ্রাফাইট হচ্ছে তড়িৎ মানে দার হিসেবে গ্রাফাইট ব্যবহার করা হচ্ছে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করার জন্য। কোয়েশ্চেন আসবে, অ্যালুমিনিয়াম নিষ্কাশনের তাহলে তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা হচ্ছে গ্রাফাইট, আর তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ক্রায়োলাইট 60% আর 20% ফ্লোস্পার। তার সঙ্গে তার গলিত মিশ্রণ এবং 950 ডিগ্রি সেন্টিগ্রেড, তার সঙ্গে 20% অ্যালুমিনিয়াম, 20% অ্যালুমিনিয়াম নেওয়া হলো। এই 20% অ্যালুমিনিয়াম নিলে এবার আমাদের কিভাবে ধাতু নিষ্কাশন করা হবে? ধাতু নিষ্কাশন করার জন্যে আমাদের চলে যাচ্ছি, আমি এখানে একটু মুছে দিচ্ছি, এখানটা মুছে দিয়ে আমরা কি করছি, অ্যালুমিনিয়াম, আমরা যে অ্যালুমিনিয়াম Al2O3 Al2O3, তাহলে এটা হয়ে যাবে কি 2Al প্লাস 3 আর 3O-2, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, ইয়েস, তড়িৎ বিয়োজিত হচ্ছে। দেখতে পাচ্ছ তড়িৎ বিয়োজিত হচ্ছে, দেখতে পাচ্ছ তড়িৎ বিয়োজিত হলো। এইবারে কি দেখো, 2Al প্লাস 3 এই ইলেকট্রন গ্রহণ করবে, প্লাস 6, 3 দুগুণে 6টা, 6 ইলেকট্রন, এটা 6 ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হবে। এটা হচ্ছে ক্যাথোডে বিক্রিয়া, এটা হচ্ছে ক্যাথোডে বিক্রিয়া, এইটাই বিক্রিয়া, ক্যাথোডে বিক্রিয়া, এই দিস 6টা ইলেকট্রন, এখানে 6 ইলেকট্রন, ক্যাথোডে বিক্রিয়া। তাহলে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, বিশুদ্ধ অ্যালুমিনিয়াম, কিন্তু দেখা যাচ্ছে যে অ্যালুমিনিয়াম আয়ন এবং অক্সিজেন আয়ন পরিণত হচ্ছে। এবার ধরো 3O2 মাইনাস, এই ইলেকট্রন কি করবে, বর্জন করবে, মাইনাস 6 ইলেকট্রন, হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল 3O, 3 অক্সিজেন পরমাণুতে পরিণত হলো। এটা হচ্ছে অ্যানোডে বিক্রিয়া, অ্যানোডে বিক্রিয়া। এই অ্যানোডে আবার 3O প্লাস 3O যদি করি, আমরা লিখতে পারি 3O2 অক্সিজেন গ্যাস রূপেতে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই হচ্ছে অ্যালুমিনিয়াম নিষ্কাশন প্রক্রিয়া। এটা হলো অ্যালুমিনিয়াম নিষ্কাশন প্রক্রিয়া। এরপরেতে আমরা চলে যাচ্ছি অ্যালুমিনিয়ামের পর আমরা এবার আমরা যেটা বলছি যে তাহলে আমরা এখানেতে এগুলো যে আগে যে আমরা বললে যে আমরা অ্যালুমিনিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, হ্যাঁ, ম্যাগনেসিয়াম, এগুলো সবই কিন্তু তড়িৎ বিজারণ প্রক্রিয়ার সাহায্যে কিন্তু আমাদের নিষ্কাশন করতে হবে।
তা আমরা শুধু অ্যালুমিনিয়াম নিষ্কাশন প্রক্রিয়াটা করলাম, সবই কিন্তু এই একই মেথডই সোডিয়াম নিষ্কাশন করার জন্যও সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ আমরা নিতে পারবো, এইভাবে আমরা ধাতু নিষ্কাশন করতে পারবো। ওকে, এবার হচ্ছে আমাদের এবার কতগুলো আমি ধাতুর নাম লিখছি। জিঙ্ক, আয়রন, টিন, লেড। জেড, জিঙ্ক, আয়রন, টিন, পিবি, এগুলো ততটা ইলেকট্রোপজিটিভ নয়, এগুলো ততটা ইলেকট্রোপজিটিভ নয়, ঠিক আছে, নট সো ইলেকট্রোপজিটিভ, যার ফলে এর অক্সাইডগুলো অতটা স্থায়ী হয় না। মানে আগের যেমন ধরো যেগুলো খুব স্ট্রং ইলেকট্রোপজিটিভ তাদের অক্সাইডগুলো খুব স্টেবল হয়, কিন্তু এদের অক্সাইডগুলো স্টেবল হয় না। সেই জন্য আমরা এখানে এই লোহা বা জিঙ্ক এইগুলোকে নিষ্কাশন করার জন্য প্রথমে আমরা বলছি জিঙ্ক নিষ্কাশন। তাহলে আমরা ধরো জিঙ্ক ব্লেন্ড আছে, ZnS আছে, তার সঙ্গে অক্সিজেনে উত্তপ্ত করলে কি হয়ে যাবে, জিঙ্ক অক্সাইড পাবো আর সালফার ডাইঅক্সাইড পাবো, গ্যাস পেয়ে গেল। এইটাকে আমরা নেবো ZnO প্লাস কার্বন। দেখো কার্বন বিজারণ পদ্ধতি, জিঙ্কটা হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতি, ধাতু নিষ্কাশন মানেই বিজারণ পদ্ধতি। কার্বন বিজারণ কি হচ্ছে দেখো, Zn প্লাস CO, আবার এই সিওটা ধরো আবার ZnO প্লাস C সমান আমরা বলবো Zn প্লাস CO2। তাহলে এই জিঙ্ক ধাতু কার্বন বিজারণ পদ্ধতি এইভাবে নিষ্কাশন করা হলো। আর সরাসরি যদি জিঙ্কাইট আমরা ব্যবহার করি তাহলে আমাদের এই স্টেপটা দরকার নেই, অর্থাৎ এটাকে অক্সিডেশন করার দরকার নেই, এটাকে বলা হয় রোস্টিং। অক্সিডেশন মানে অক্সিজেন যোগ করাটাকে বলা হচ্ছে রোস্টিং। তাহলে আমরা এই প্রক্রিয়ায় এখানে Zn লিখেছি, তাহলে এখানে Fe, পিবি লিখলে পিবিও এখানে আমরা লিখতে পারি যে PbO প্লাস C সমান হচ্ছে পিবি লেড প্লাস CO, তারপরে PbO প্লাস CO সমান হচ্ছে পিবি প্লাস CO2। তাহলে এটা লেড নিষ্কাশন করার জন্য আমরা এই প্রক্রিয়াটা আমরা করতে পারি। তাহলে জিঙ্ক লেড আমাদের কিন্তু আলোচ্য বিষয় কিন্তু জিঙ্ক। তাহলে জিঙ্কের এই রিয়াকশন, অর্থাৎ জিঙ্ককে প্রথমে জিঙ্ক ব্লেন্ড যদি আমরা নিই, প্রধান করি যেহেতু জিঙ্ক ব্লেন্ড এটা অক্সাইড রূপে থাকছে না, সেই জন্য আমাদের এটাকে কি করতে হবে, সেই জন্য এটাকে আমরা রোস্টিং করতে হবে, অক্সিডেশন করতে হবে। অক্সিডেশন করার পর তারপরে আমরা কার্বন বিজারণ পদ্ধতি আমরা প্রয়োগ করব, করে এর সঙ্গে জিঙ্ক ও লেড আরেকটা রিয়াকশন দিয়েছি, এইভাবে আমরা জিঙ্ক ধাতু। এবার আয়রন যেটা লোহা, আমরা তো বলেছি যে লোহা প্রচুর হাজার হাজার কোটি টন লোহা উৎপাদন হচ্ছে সারা পৃথিবীতে। হ্যাঁ, তা সেটা কিভাবে আমরা লোহা নিষ্কাশন করার জন্য আমরা বিজারক হিসেবে আমরা থার্মিট পদ্ধতিটির নাম হচ্ছে থার্মিট পদ্ধতি। আর থার্মিট মিশ্রণ, এখানে আমরা কি করব, Fe2O3 প্লাস অ্যালুমিনিয়াম, এই অ্যালুমিনিয়াম নিয়ে 2000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করে আমরা কি করব, আয়রন Fe2Fe প্লাস এখানে 2 নিলে অ্যালুমিনিয়াম Al2O3। তাহলে এটা যে স্ট্রং, এখানে স্ট্রং বিজারক পদার্থ, এই মিশ্রণটা গলিত লোহা এবং অ্যালুমিনিয়ামের মিশ্রণকে বলা হচ্ছে থার্মিট মিশ্রণ। গলিত লোহা এবং অ্যালুমিনিয়ামের মিশ্রণকে বলা হচ্ছে থার্মিট মিশ্রণ। তাহলে থার্মিট পদ্ধতি, এটা যে থার্মিট পদ্ধতিতে থার্মিট পদ্ধতি এই থার্মিট পদ্ধতিতে কিন্তু আমরা লোহা নিষ্কাশন করা হচ্ছে। এটাও বিজারণ পদ্ধতি, অবশ্যই বিজারণ, অক্সিজেন চলে যাচ্ছে, বিজারণ পদ্ধতি আমরা সহজভাবে বলছি। এখানে ইলেকট্রনিয়াম আমি অত আলোচনা করছি না, জাস্ট সিম্পলি দেখে নাও যে আমরা তো জানি যে জারণ কাকে বলে, ইলেকট্রন বর্জনকে জারণ বলে আর ইলেকট্রন গ্রহণকে বিজারণ বলে। তা আবার আমরা অক্সিজেন অপসারণকে বিজারণ বলে, তো অক্সিজেন অপসারণ বলে বিজারণ। ওকে, এবার আমরা জিঙ্কটা আমরা বার করে ফেললাম, Feটা বার করে ফেললাম। তাহলে আমাদের এগুলো হচ্ছে আমাদের, তাহলে কিভাবে আমরা কি বলবো, জিঙ্ক আয়রন আমরা বার করেছি। এর আগে আমরা অ্যালুমিনিয়াম নিষ্কাশনটা আমরা আলোচনা করেছিলাম, তড়িৎ বিজারণ পদ্ধতিতে বলেছিলাম, এখন লেখা আছে একটুখানি। তারপরে এটা হচ্ছে থার্মিট পদ্ধতি, আর একটা হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতিতে জিঙ্ক আমি আগে করেছি। এইবার আর একটা রইল, সেটা হচ্ছে তোমার তামা।
এখন কতগুলো ধাতু আছে, সিইউ, সিইউ, এজি, এইউ, দেখতে পাচ্ছ সিইউ, এজি, এইউ, এগুলো সব ধাতুগুলো হচ্ছে, তারপরে মাকারি, এইচজি, এই ধাতুগুলো হচ্ছে মোটামুটি বলা যেতে পারে যে কম সক্রিয়। আমি লিখছি দেখো, কম সক্রিয়, সক্রিয় কম সক্রিয়, সেই জন্য এদেরকে সিম্পল শত বিজারণ, শত বিজারণ মানে উত্তপ্ত করলে জাস্ট প্লাস হিট, তারপরে কপারকে সিইউ, কপারে যদি দিই কপারকে শত বিজারণ পদ্ধতিতে আমরা করতে পারবো। তারপরে হাইড্রোজেন দিয়ে আমরা বিজারণ করতে পারি, হাইড্রোজেন দিয়ে বিজারণ করতে পারি, শত বিজারণ, তাহলে শত বিজারণই বলা যায়, এটা শত বিজারণ পদ্ধতিতে আমরা ধাতুগুলো নিষ্কাশন করি। তাহলে আমাদের 4টে ধাতু নিষ্কাশনে কিন্তু যে কোনো একটা পদ্ধতি আলোচনা করতে বলবে, নাম্বার থাকবে প্রত্যেকটা। আমি বললাম যে থার্বিন মিশ্রণ, আবার থার্বিন মিশ্রণ কি, থার্বিন মিশ্রণ রেল লাইনে ধরো জোড়া লাগাবার কাজে থার্বিন মিশ্রণ ব্যবহার করা হচ্ছে, এগুলো আমাদের আলোচনা হলো। এই আলোচনাগুলো একটুখানি ভালো করে ভিডিও দেখবে, দেখতে দেখতে কিন্তু কাজ হবে, দেখতে দেখতে কিছু নোট ডাউন করবে। এবার আমরা হচ্ছে যে আমাদের হচ্ছে যে মরিচা, ধাতু ক্ষয়, এটা একটু ছোট্ট করে আলোচনা করি। ধাতু ক্ষয়, এই ধাতু ক্ষয়টা কি? ধাতু ক্ষয়টা হচ্ছে যে আমাদের লোহায় মরিচা পড়ে, কিন্তু দেখা যায় যে লোহার গ্রিল টিলগুলো মাঝে মাঝে দেখা যায় যে মরিচা পড়ে পড়ে, পুরোনো বাড়িতে দেখা যায় যে সে ক্ষয়ার লোহার জানালা লোহাই আর নেই, তাহলে লোহার মরিচা, বায়ু অক্সিজেন জলীয় বাষ্প, অক্সিজেন জলীয় বাষ্প বসে, তাহলে লোহায় মরিচা পড়ছে, তাহলে মরিচা একটা ধাতু ক্ষয় হচ্ছে। এই লোহার মরিচা পড়ার জন্য আমরা নিবারণ করার জন্য আমরা একটা রাসায়নিক বিক্রিয়া এবং একটা জটিল রাসায়নিক বিক্রিয়া, লোহার মরিচা পড়াটা একটা জটিল রাসায়নিক বিক্রিয়া, তাহলে মরিচার জন্য, মরিচা নিবারণ করার জন্য আমরা গ্যালভেনাইজ করছি, জিঙ্কের প্রলেপ দিচ্ছি, আলকাতরা মাখাচ্ছি, তারপর বিভিন্ন রকম আমরা পদ্ধতির সাহায্যে আমরা মরিচা নিবারণ করছি। তাছাড়া আমরা ধাতু ক্ষয় বলতে অ্যালুমিনিয়াম, বাতাসে অ্যালুমিনিয়াম থাকলে অ্যালুমিনিয়াম অক্সাইডের একটা আস্তরণ পড়ে যায়, সেখানে ধাতু ক্ষয় হয়। কপার, সিইউ, তারপরে জিঙ্ক, এগুলো এই ধাতুগুলো বাতাসে অক্সিজেনের সঙ্গে দীর্ঘদিন থাকলে দেখা যায় সবুজ বর্ণের একটা আস্তরণ পড়ে যায়, যদিও এই জন্য এই সব এগুলো ধাতু ক্ষয়, এই আস্তরণটা পড়লো। এগুলোকে ধাতু ক্ষয় রোধ করার কতগুলো প্রক্রিয়া আমরা সবসময় ব্যবহার করি, সেখানে তড়িৎ লেপন পদ্ধতিতে মানে কম সক্রিয় ধাতু যেগুলো সেগুলো দিয়ে প্রলেপ দিই, আমরা সাধারণত আমরা নিকেলের প্রলেপ দিই, তারপরেতে রূপোর প্রলেপ দিই, এইভাবে আমরা প্রলেপ দিয়ে ধাতু ক্ষয় রোধ করবো। আর ধাতু ক্ষয়ের একটা মূল কারণ হচ্ছে এগুলো পরিবেশেতে এর একটা এফেক্ট আছে। এইগুলোতে যদি ধরো অ্যাসিডিক কোনো অ্যাসিড জাতীয় পদার্থের সঙ্গে এরা রিয়াক্ট করে কিন্তু একটা বিষাক্ত যৌগ গঠন করে, অ্যাসিড জাতীয় পদার্থের সঙ্গে বিক্রিয়া করে এরা বিষাক্ত যৌগ গঠন করে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু এগুলো আমাদের মানব সভ্যতার ক্ষেত্রে কিন্তু ক্ষতিকারক একটা দিক রয়েছে। হ্যাঁ, এই ধাতু ক্ষয় হওয়ার হলো সেই জন্য এই সমস্ত পাত্রেতে আমাদের আচার বা চাটনি, এই কপার বা জিঙ্কের পাত্রতে আচার বা চাটনি এই ধরনের কোনো বস্তুকে না রাখাটাই শ্রেয়। ওকে, তাহলে আমাদের আজকের এখানেই আমাদের আলোচনা শেষ হলো। আমি একবার জাস্ট কি পড়িয়েছি সেটা আমি একবার বলে দিচ্ছি। আমি বলেছি যে ধাতুবিদ্যা যেটাকে বলছি, ধাতুবিদ্যা বা মেটালার্জি সম্পর্কে বলেছি যে খনিজ পদার্থ থেকে, খনিজ বললে তো হবে না, মানে আকরিক থেকে ধাতু নিষ্কাশন করার প্রক্রিয়া কি বলা হচ্ছে ধাতুবিদ্যা। তা ধাতুবিদ্যা সম্পর্কে আমরা কতগুলো ধাতু যেগুলো আমাদের সিলেবাসে আছে, কি আছে সিলেবাসেতে, লোহা আছে, অ্যালুমিনিয়াম আছে, তারপরে জিঙ্ক আছে, তারপর তামা আছে, এই ধাতুগুলোর ব্যবহার এবং এদের সংকর ধাতুর ব্যবহার সম্পর্কে আলোচনা করেছি। তারপরেতে আমরা ধাতু নিষ্কাশনের কতগুলো স্টেপ আলোচনা করেছি, যেটাকে আমরা বলেছি ক্রাশিং, চূর্ণীকরণ, কনসেন্ট্রেশন, তারপরে অক্সিডেশন, রিডাকশন, জারণ, বিজারণ এবং বিশুদ্ধিকরণ, এই প্রসেসগুলো আমরা করেছি। এবং ধাতু নিষ্কাশন মনে রাখতে হবে একটা বিজারণ বিক্রিয়া। তাহলে এবার আমরা কি করেছি না, আমাদের বিভিন্ন সক্রিয়তার ভিত্তিতে ধাতুগুলোকে বিভাগ করেছিলাম। সেই সক্রিয়তার ভিত্তিতে ধাতুগুলোকে বিভাগ করে সাধারণভাবে খুব বেশি সক্রিয় ধাতুগুলো আমরা তড়িৎ বিজারণ পদ্ধতিতে আমরা নিষ্কাশন করব। আর একটা হচ্ছে যে তার মাঝারি সক্রিয় যে ধাতুগুলো সেগুলোকে কার্বন বিজারণে, আর যেগুলো তোমার তামা, তারপরেতে
রূপা, তারপরে পারদ, সোনা, এগুলোকে আমাদের শতবিজারণ অর্থাৎ উত্তপ্ত করলেই দেখা যায় বিশুদ্ধ ধাতু আমরা পাচ্ছি। তারপরে ধাতু ক্ষয় সম্পর্কে আলোচনা করেছি একটুখানি, এগুলো ব্যবহারগুলো সবই ধাতুবিদ্যা সম্পর্কে মোটামুটি আমাদের এই একটা ভিডিও তৈরি হলো, এবং তোমরা এটা দুবার দেখবে এবং নোট ডাউন করলে এটা পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।